এসো আমরা কিছু নতুন শিখি। আজকে আমি জিএস এর ক্লাসটা নিয়েছি। জিএস এর প্র্যাকটিস সেট ক্লাস রয়েছে এটা। ডব্লিউপি, কেপি, ডব্লিউপিএসআই এবং কেপিএসআর যে এক্সামগুলো হয়ে থাকে পুলিশ লাইনের, সেই এক্সামগুলোর থেকে প্রশ্ন বাছাই করে নেওয়া হয়েছে। কিভাবে? যেই প্রিভিয়াস ইয়ার যে আমাদের সাবজেক্টগুলো শেষ হলো, জিওগ্রাফি, হিস্ট্রি, সেই সাবজেক্টগুলোতে দেখলাম কোন কোন টপিকগুলো বারবার করে তোলা হচ্ছিল, সেগুলো থেকে বাছাই করে করে সমস্ত জিএস এর পার্টের সাবজেক্টগুলো থেকে একটা প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। খুবই মানে ভালো প্র্যাকটিস সেট। তোমরা করলেই বুঝতে পারবা কি কি ধরনের প্র্যাকটিস সেট রয়েছে। তো আমি নিজের মতো করে বাছাই করে নিয়েছি সেখান থেকে, যে প্রিভিয়াস ইয়ার আমি যে করিয়েছিলাম সেখানে দেখেছি কোন কোন টপিকগুলো বারবার করে রিপিট হচ্ছিল, সেই টপিকগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে বলি, আমাদের এই যে ক্লাস হচ্ছে এবং এর আগের যে ক্লাসগুলো হয়েছে, যে ক্লাসগুলো শেষ হয়েছে, যেরকম জিওগ্রাফির পিডিএফ পেয়ে যাওয়া, হিস্ট্রির বড় বড় পিডিএফ পেয়ে যাওয়া, ঠিক না? তারপরে ম্যাথের, রিজনিং এর, আচ্ছা একটু আমি লিখে দিই, ম্যাথস, তারপরে জিআই, সমস্তটা পিডিএফ যদি পেতে চাও, চ্যাপ্টার ওয়াইজ এগুলো পিডিএফ টেলিগ্রামে প্রোভাইড করানো থাকে। আজকের যে ক্লাস হচ্ছে তারও পিডিএফ, বিভিন্ন রকমের খবরের আপডেট দেওয়া হয় টেলিগ্রামে। তো যে জয়েন্ট হতে পারো, ফেসবুক পেজে যে জয়েন্ট হতে পারো, এটা আমার পার্সোনাল আইডি রয়েছে ফেসবুকে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো, ১ নম্বরটা আমাদের কি বলতে চাইছে, গুরু কেলুচরণ মহাপাত্র কোন ধরনের নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত ছিল? কেলুচরণ মহাপাত্রটা কোন ধরনের নৃত্যশৈলীর সাথে যুক্ত ছিল, এটা আমাদের জানতে চেয়েছে। ভারতনাট্যম, মণিপুরী, মোহিনী আট্টম, না ওডিসি? তো কেলিচরণ মহাপাত্র যেটার সাথে যুক্ত ছিল সেটা ছিল ওডিসি। তো এখানে আমাদের ডি নম্বর রাইট হয়ে যাবে। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, এটা ফার্স্ট ক্লাস, তো আমার টার্গেট রয়েছে কি জিএস, ম্যাথ এবং রিজনিং এর যে প্র্যাকটিস সেট ক্লাসগুলো আসবে সেগুলো 30টি করে প্র্যাকটিস সেট করানো। তো আমি এই যে একটা প্রশ্ন নিলাম, এখানে আমি একটা করে প্রত্যেকজনের নাম বলে দিচ্ছি। দেখো, যদি বলি ভারতনাট্যম থেকে কে, মানে খুবই ইম্পর্টেন্ট, যেটা রুক্মিণী দেবী বলা হয়, তার নামটা খুবই আছে, দেবী। একটা করে বলে দিচ্ছি, যতটা ক্লাস হবে, আর একটা তো থাকেই নৃত্য থেকে, তো ওই যখনই ক্লাস নেব একটা একটা করে বলতে থাকবো, দেখবা তোমাদের কভার হয়ে যাবে সেখানে, ঠিক না? রুক্মিণী দেবী, তারপরে যদি মৃণালিনী, সারাভাই, তারপরে যামিনী কৃষ্ণমূর্তি, এগুলো ভারতনাট্যমের সাথে যুক্ত ছিল। যদি মণিপুরীর কথা বলি, তো মণিপুরী বিপিন, একজনই নাম মনে রাখবা এটাই। যদি মণিপুরী থেকে জিজ্ঞেস করে তো এর নাম জিজ্ঞেস করবে, বিপিন সিং জিজ্ঞেস করবে, একটাই জিজ্ঞেস করে এখান থেকে। ক্লিয়ার? এটাই। এবার যদি মোহিনী আট্টামের কথা বলি, তো মোহিনী আট্টাম থেকে এক নাম মনে রাখবা, একটাই নাম মনে রাখবা মোহিনী আট্টাম থেকে। ভারতনাট্যম থেকে অনেকগুলো নাম রয়েছে, বাট মোহিনী আট্টাম থেকে একটাই নাম মনে রাখবা, বই জয়ন্তী বালা, ঠিক না? এই নামটা মনে রাখবো। তো আমি একটা করে বলছি, যতগুলো প্র্যাকটিস সেট ক্লাস হবে সেই ক্লাসগুলোতে একটা একটা করে আমি ইনক্লুড করতে থাকবো ভারতনাট্যম থেকে, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ক্লিয়ার? তো চলো, এখানে দেখো ডি নম্বর রাইট ছিল। ২ নম্বর প্রশ্নটা দেখো, খুবই ইম্পর্টেন্ট গুলো প্রশ্ন তোলা হয়েছে, যেগুলো বারবার করে জিজ্ঞেস করা হয়। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস পরিবর্তন হয়েছিল? কোন গভর্নর জেনারেলের সময় ভারতের সিভিল সার্ভিসের পরিবর্তন হয়েছিল? আর তাকে বলা হতো, কি বলা হতো? ফাদার অফ, আমি লিখে দিচ্ছি, তাকে কি বলা হতো? আচ্ছা আমি উত্তর এখানে দেখি, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, উইল লর্ড উইলিয়াম বেন্টিং, না লর্ড কর্নওয়ালিস? তো এই প্রশ্নের উত্তর হবে আমাদের কি, লর্ড কর্নওয়ালিস হবে। লর্ড কর্নওয়ালিসকে আরো একটা নামে বলা হতো ফাদার অফ সিভিল সার্ভিস। ঠিক, ফাদার অফ সিভিল সার্ভিস বলা হতো কাকে? লর্ড কর্নওয়ালিসকে। লর্ড ডালহৌসি কি পরিবর্তন করেছিল? অনেকগুলো প্রথাও পরিবর্তন করেছিল। মেইন আমি লর্ড ডালহৌসির একটা, যেটা আমার এখন মনে আছে, সেটা হচ্ছে সত্য বিলোপ নীতি, নীতির পরিবর্তন করেছিল, ঠিক না? আর লর্ড উইলিয়াম বেন্টিং এর যদি কথা বলি, তো ইনি হচ্ছে এমন এক ব্যক্তি, বাংলার, বাপরে, বাংলার শেষ বাংলার শেষ গভর্নর জেনারেল। যখন বাংলার গভর্নর জেনারেলকে হটানো হয়, বাংলার গভর্নর, শেষ গভর্নর জেনারেলকে, এটা পুরো ভারতের গভর্নর জেনারেল হিসাবে ইনক্লুড করা হয়। সেই জন্য বলে কি, বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং, বা পুরো ভারতের
ভারতের প্রথম গভর্নর জেনারেল। তো এখান থেকে দেখো একটা জিনিস তোমরা ক্লিয়ার হয়ে যাও কি বাংলার শেষ দেখো কি হয়েছিল ঘটনাটা সেখানে কি যখন গভর্নর জেনারেল পদটা ছিল একটা একটা করে পদ তো ভারতে ছিল, গভর্নর জেনারেল পদে ভাইসরয়ের পদ নিয়ে আসলো। তো এগুলো তোমাকে মনে রাখতে হবে কে প্রথমে ছিল। তো আমি এখানে যেটা প্রশ্ন আছে আমি ওটা ক্লিয়ার করছি, তারপরে যখন আসতে থাকবে আমি একটা একটা করে ক্লিয়ার করতে থাকবো। যেরকম বাংলার শেষ বলছে, তো বাংলার শেষ বাংলার শেষ গভর্নর জেনারেল মানে পুরো শুধু বাংলারই ছিল গভর্নর জেনারেল তখন। আর সেই পদটাকে সরিয়ে দিয়ে পুরো ভারতে ইনক্লুড করে দিল, সেই জন্য বলা হয়। আর সেই সময় বাংলার শেষ গভর্নর ছিল উইলিয়াম, মানে বাংলারই গভর্নর জেনারেল ছিল কে, উইলিয়াম বেন্টিং। তার সময়ই বাংলার গভর্নর জেনারেলটাকে সরিয়ে পুরো ভারতে লাগু করে দেয়, তাকে বলছে ভারতের প্রথম গভর্নর জেনারেল। আশা করি ক্লিয়ার হয়ে গিয়ে হবে। তো এখান থেকে আমরা দেখলাম সিভিল সার্ভিসটা তো লর্ড কর্নওয়ালিস, আর ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। তো এগুলো পয়েন্ট মনে রাখবা, ঠিক না? সত্যবিলোপ নীতি কে পরিবর্তন করেছিল? লর্ড ডালহৌসি পরিবর্তন করেছিল। যদি বলা হয় সতীদাহ প্রথা, তো লর্ড ডালহৌসির কথা বলবা, ঠিক না? এখানে আমাদের ডি নম্বর রাইট হয়েছিল। দেখো নিচে যদি কোটেশন লাইন থাকে সেই লাইনগুলো পাবা, নিচের লাইনগুলো। আর এইগুলো যেগুলো আমি লিখলাম সেগুলো রিমুভ হয়ে যাবে এই মতো করে। তো এই লাইনগুলো পাবা, তো খুবই ইম্পর্টেন্ট লাইনগুলো আমি লিখে রেখেছি, যেগুলো আমি বললাম সেগুলো। চিরস্থায়ী বন্দোবস্তর যদি কথা বলি লর্ড কর্নওয়ালিস করেছিল। আর সিভিল সার্ভিসের জনক বলা হতো লর্ড কর্নওয়ালিসকে। তো এগুলো পয়েন্ট পেয়ে যাওয়া, কত সালে করেছিল এগুলো পয়েন্ট পেয়ে যাওয়া। ক্লিয়ার? চলো দেখো ডান্ডি মার্চের যদি কথা বলি, এর সঙ্গে সঙ্গে শুরু হয়, সঙ্গে সম্পর্কিত হয়, সঙ্গে শুরু হয়। আচ্ছা ডান্ডি মার্চের সঙ্গে সঙ্গে কোনটা আন্দোলন শুরু হয়েছিল? হোম রুল আন্দোলন, অসহযোগ আন্দোলন, না আইন অমান্য আন্দোলন, না ভারত ছাড়ো আন্দোলন? তো তো মাথায় রাখতে হবে ডান্ডি মার্চের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছিল আইন অমান্য আন্দোলন। কেন বলতো? ডান্ডি মার্চটা যে রাখা হয়েছিল সবরমতী এই থেকে মহাত্মা গান্ধী যে রেখেছিল, মেন উদ্দেশ্য ছিল ইংরেজদের লবণ যে আইনটা পরিবর্তন করেছিল, বেশি করে কর দাবানোর যে চেষ্টা করেছিল ভারতীয়দের ওপর, লবণের ওপর, সেটাকে ভাঙার। সেই জন্য বলা হতো ডান্ডি মার্চ থেকেই শুরু হয়ে যায় আইন অমান্য আন্দোলন। বাট এই যে আন্দোলনগুলো রয়েছে হোম রুল আন্দোলন, অসহযোগ, ভারত ছাড়ো আন্দোলন, এদের কিন্তু সালগুলো মনে রাখবা, কারণ সিকোয়েন্সটা বারবার জিজ্ঞেস করে নেয়। তো আমি বলে দিচ্ছি হোম রুল আন্দোলন যদি কথা বলি তো 1916, অসহযোগ আন্দোলনের কথা বলি 1920, আর ভারত ছাড়ো আন্দোলনের যদি কথা বলি 1942 সালে হয়েছিল। তো এই আন্দোলনগুলো প্রত্যেকটার যেমন সালগুলো মনে থাকে, কারণ সিকোয়েন্সও জিজ্ঞেস করে নেয়, কারণ যে আমরা প্রিভিয়াস এর ক্লাস করার সময় আমরা দেখেছি সিকোয়েন্সটা 2 থেকে 3 বার জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক না? চলো দেখো এর এর উত্তর কি আমাদের সি নম্বর উত্তর। এর যদি কোটেশন পড়তে তাও কোথা থেকে কোথায় পর্যন্ত লবণ আইনের ইসের জন্য করেছিল। এতজন সঙ্গীত নিয়ে গান্ধীজি যাত্রা শুরু করেছিল আইন অমান্য প্রতিবাদের জন্য। আশ্রম থেকে কোথায়? সবরমতী আশ্রম থেকে এত মাইল দূরে ডান্ডি মার্চ করেছিল গান্ধীজির প্রতিবাদের কারণ ছিল ব্রিটিশরা তাদের দেশে লবণের বিক্রি বৃদ্ধি প্রয়াস এবং লবণের যে ভারতীয় লবণের ওপর কর বেশি চাপিয়েছিল, আমি আগেই বললাম। তো এগুলো ছিল মেন কন্ডিশন। ক্লিয়ার? তো চলো নেক্সট আমরা দেখি 4 নম্বরটা দেখে নাও। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গঠিত হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গঠিত হয়েছিল 1948 সালে। সি নম্বর এখানে আমাদের রাইট হয়ে যাবে। আর একটা কথা বলি হু সম্বন্ধে, হু যেদিন গঠিত হয় আমাদের, হু গঠিত হয় 7ই এপ্রিল, ঠিক না? 7ই এপ্রিল হয়। আর এই 7ই এপ্রিলটারই সাথে একটা জড়িত রয়েছে, ওয়ার্ল্ড হেলথ ডে, ওয়ার্ল্ড স্বাস্থ্য দিবস জড়িত রয়েছে। তো এটা মনে রাখবা এর সাথে। ক্লিয়ার? এখানে আমাদের যদি হু কবে গঠিত হয় তো 1948 সালে। দেখো এখানে পয়েন্টগুলো পাবা 1948 সি নম্বর রাইট। আর কি বলা হয় একে আম, আম, বছরের 7ই এপ্রিল সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন, এই এই বিশেষ দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে প্রতিষ্ঠিত দিবস সা- আরে আর কি, এই বিশেষ দিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত দিবস হিসাবে পালিত হয়। 1948 সালে এই দিন বিশ্ব স্বাস্থ্য
সংস্থা প্রতিষ্ঠিত করা। ক্লিয়ার? তো এটা ছিল মানে কি পয়েন্ট, যেটা পড়বা যখন পিডিএফ পেয়ে যাবা, দেখবা ভিডিও আপলোড হবে কিছুক্ষণের মধ্যেই টেলিগ্রামে পিডিএফ পেয়ে যাবা। কারণ এই পিডিএফ গুলো আমি বাড়িতে রেখে কি খাবো? আর আমার কোনো ইন্টারেস্ট থাকে না কি পিডিএফ রেখে জমিয়ে জমিয়ে অনেকগুলো পিডিএফ আবার টাকা চাইবো, এত টাকা করে দাও, এত টাকা। আরে ভাই, তোমার পিডিএফ টেলিগ্রাম পাবা, ইচ্ছা গেলে পে করো, না গেলে পড়ে তোমরা চাকরি নাও, এটাই যথেষ্ট। দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের বা ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তো প্রথম প্রথম সভাপতি কে ছিল? তো প্রথম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস? 1885। আর 28শে ডিসেম্বরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। তো প্রথম সভাপতিটা কে ছিল? সি ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, আর বদরুদ্দীন তো তৈ তৈবাজি, না উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়? তো এখানে মাথায় রাখবা, প্রথম সভাপতি যে প্রতিষ্ঠিত হয়েছিল উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম সভাপতি হয়েছিল 1885 সালে। আর যদি এদের কথা বলি, দাদাভাই নওরোজি ছিল পার্সিদের মধ্যে প্রথম। পার্সিদের মধ্যে কি ছিল? ও প্রথম ছিল। আর বদরুদ্দীন যদি কথা বলি, এটা ছিল মুসলিম প্রথম সভাপতি, ঠিক না? তো এটা মনে রাখবা, কারণ জিজ্ঞেস করে প্রথম মুসলিমের সভাপতি কে ছিল, তো আমাদের বদরুদ্দীন ছিল প্রথম সভাপতি। ক্লিয়ার? চলো দেখো, এখানে উত্তর উত্তর এখানে এটার কি হয়েছিল, আমাদের ডি হয়েছিল, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর এর কোটেশন পড়ে নিবা, এত সালে প্রথম উমেশ চন্দ্র। এবার দেখো, পাল্লবদের রাজধানী কোথায় ছিল? তো পাল্লবদের রাজধানী যদি আমি বলি, মথুরাই ছিল না কাঞ্চিপুরম ছিল? তো মাথায় রাখবে, এখানে বি নম্বরটা কাঞ্চিপুরম ছিল পল্লবদের রাজধানী। আর মধুরাইয়ের যদি কথা বলি, মধুরাই আর কাঞ্চিপুরম খুবই ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট। কাঞ্চিপুরম ছিল পল্লবদের, আর মদুরাই ছিল পান্ডাদের পান্ডু পান্ডা পান্ডাদের ছিল। ক্লিয়ার? তো এটা মনে রাখো, পান্ডাদের রাজধানী ছিল। দেখো, পল্লবরা প্রথম, হ্যাঁ আর একটা কথা বলি, পল্লবদের রাজধানী আমাদের কাঞ্চিপুরম। আর এই ব্যক্তি ছিল যে এরা যে ছিল, এরা মানে তামিলনাড়ু উত্তর মানে সাউথের দিকে ইয়ে ছিল, সেটাই এখানে আমি ক্লিয়ারিটি করেছি। পান্ডুরা প্রথম মহেন্দ্র বর্মন রাজত্বকালে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে কাঞ্চিপুরমে তামিলনাড়ুতে অবস্থিত তাদের রাজধানী করে। প্রথম দিকে এটা মহেন্দ্র বর্মনের সময় রাজত্বকালে, মহেন্দ্র বর্মন রাজত্বকালে, কিন্তু প্রথম মহেন্দ্র বর্মন রাজত্ব করেছিল পল্লবদের। দেখো, আর গলাটা কি বসে যাচ্ছে। দেখো 7 নম্বর কি বলছে, অমৃত্য সেন নিম্নলিখিত কোন বিষয় তার অবদানের জন্য নোবেল পুরস্কার পায়? তার অবদানের জন্য নোবেল পুরস্কার কোন বিষয়টার জন্য পেয়েছিল অমৃত্য সেন? তো নোবেল পুরস্কার পেয়েছিল অমৃত্য সেন কত সালে? 1900 এত সালে কি পেয়েছিল? নোবেল পুরস্কার পেয়েছিল অমৃত্য সেন। কার? ধর্মের জন্য, বিচার ব্যবস্থার জন্য, সৈন্য বাহিনীর জন্য? তো তিনি যে নোবেলটা পেয়েছিল, সেটা অর্থনীতির জন্য পেয়েছিল। ভারতের প্রথম নোবেল কে পেয়েছিল? সেটা পেয়েছিল কত সালে? 1913 সালে। তার নাম এখানে কমেন্টে জানাবা। 1913 সালে ভারতের প্রথম নোবেল কে পেয়েছিল সেই ব্যক্তিটার। সে অনেক বড় ফেমাস ব্যক্তি রয়েছে। আর সে পেয়েছিল সাহিত্যের জন্য, আমি এটাও বলে দিচ্ছি, সে পেয়েছিল কিসের জন্য? সাহিত্যের জন্য পেয়েছিল। তো চলো, অমৃত্য সেন অর্থনীতির জন্য পেয়েছিল। এবার কত সালে পেয়েছে সমস্ত কিছু এখানে আমি ক্লিয়ারিটি করে দিলাম। ক্লিয়ার? 8 নম্বরটা দেখো, শতাংশের হিসাবে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। শতাংশের যদি হিসাবে বলো, তো মিজোরাম, সিকিম, মধ্যপ্রদেশ না অরুণাচল প্রদেশ? শতাংশের হিসাবে আমাদের এ নম্বরটা রাইট হয়ে যাবে। আর যদি বলতো আয়তনের হিসাবে, আয়তনের আয়তনের যদি অনুসারে বলতো, তখন মাথায় রাখবা আয়তনের অনুসারে আমাদের হয়ে যাবে মধ্যপ্রদেশ। এগুলো মনে রাখবা। শতাংশের অনুসারে মিজোরাম, আয়তনের অনুসারে মধ্যপ্রদেশে বনভূমি বেশি রয়েছে। আশা করি ক্লিয়ার।
তো এখানে আমাদের শতাংশ হিসাবে মিজোরাম রাইট অ্যান্সার হলো। আলোকবর্ষ কিসের একক? এককগুলো যতটা একক আছে সমস্তটা এককগুলো জেনে নিবা কিন্তু। দেখো আলোকবর্ষ কিসের একক? তো দূরত্বের একক, ঠিক না? দূরত্বের একক। এখানে আমাদের ডি নম্বর রাইট হলো। দেখো কিভাবে হয়েছে, কি কন্ডিশন হয়েছে। আমি এই কোটেশন লাইন নিয়েছি, কোটেশন লাইনটা পড়ে নিবা একটু, কারণ আমি যখন পিডিএফ দেবো তখন খুব একটা অতটা ইম্পর্টেন্ট নেই যে আমাকে পড়তে হবে, তোমরাই পড়তে পারবা। জাস্ট খুব ইম্পর্টেন্ট থাকলে তো আমি পড়বই বা আমি বলবোই ওটা সম্বন্ধে। দ্য ফার্স্ট 5 ইয়ার প্লেন স্টার্ট ইন ইন্ডিয়া। 5 ইয়ার প্লেন প্রথম চালু হয়েছিল যখন আমাদের দেশ স্বাধীন হয়, তারপরে দেশ মানে আমাদের গঠিত হয় 1947 15ই আগস্টে। তারপরে 5 ইয়ার প্লেন নিয়ে আসা হয়। তো প্রথম যে প্লেনটা হয়েছিল সেটা কত সাল থেকে আরম্ভ হয়েছিল এই প্রশ্নটা? 1950, 1951, 1956, 1950। তো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, তো মাথায় রাখবা এটা। 1951 সালে এটা হয়েছিল। কত সালে হয়েছিল? 1951 সালে প্রথম। তো এটা 5টা প্লেন হয়েছিল। আমি প্রত্যেকটা প্লেন এখানে লিখে দিচ্ছি। যদি ফার্স্ট প্লেনের কথা বলি, ফার্স্ট যদি আমি প্লেন বলি, তো 1951 থেকে হয়েছিল 1956 পর্যন্ত। এটা ফার্স্ট ইয়ার প্লেন ছিল। সেকেন্ড ইয়ার যদি প্লেনের কথা বলি, সেকেন্ড ইয়ার প্লেন 1956 থেকে 1961 পর্যন্ত হয়েছিল। আর থার্ড এর যদি কথা বলি, তো 1961 থেকে 66 পর্যন্ত হয়েছিল। আর যদি ফোর্থ এর কথা বলি, তো ফোর্থ যেটা হয়েছিল সেটা 1960 হয়েছিল, 65, 69 হয়েছিল, ঠিক না? 69 থেকে হয়েছিল এটা 74 পর্যন্ত, ঠিক না? আর যদি 5 এর কথা বলি, যেটা লাস্ট হয়েছিল, যেটা দরিদ্র দূরীকরণের কথাটা যে বলেছিল ইন্দিরা গান্ধী, গরিবি হাঁটাও, এই 5 ইয়ার প্লেন, এই প্লেনটাতেই বলেছিল, লাস্ট প্লেনটাতেই বলেছিল গরিবি হাঁটাও, মানে দারিদ্র দূরীকরণের কথাটা বলেছিল। এটা যেটা হয়েছিল, এটা হয়েছিল এত থেকে এত সাল পর্যন্ত। ক্লিয়ার? এই যে এখানে দেখো দেখো, আমি যে এখানে একটু পোজ নিয়েছিলাম, এখানে 3 ইয়ার আমার মনে হচ্ছিল এটা কি, এখানে যে অ্যানুয়াল ইয়ারের প্লেনটা ছিল 3 ইয়ার, যে এখানে গেপটা দেখতে পাচ্ছ 3 ইয়ারের, সেই গেপটাতে আমি মনে ভাবছি ওটাও ইনক্লুড করি। না, ওটাও ইনক্লুড না করাই দরকার। কেন বলো তো? এখানে ইয়ারের প্লেনগুলো আমি লিখছি, ফার্স্ট ইয়ার প্লেন, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আর 5 ইয়ার। এটার যদি কথা বলি কি এইটাতে কি কি কাজ হয়েছিল, এখানে কৃষি প্রথমটা ছিল এটা, তো কৃষিতেও কাজ হয়েছিল। আর কি হয়েছিল? শিল্প, শিল্পতে কাজ হয়েছিল, কাজের কথা বলেছিল। সেচের কাজের কথা বলেছিল। এটা ছিল মেন এদের। যদি দ্বিতীয়টার কথা বলি, দ্বিতীয়টাতে হয়েছিল শিল্প, ভারী শিল্প একদম, শিল্পের ওপর বেশি জোর দেওয়া হয়েছিল। আর যদি আমি তৃতীয়টার কথা বলি, কৃষির ওপর খুবই জোর দেওয়া হয়েছিল। আর এই সময় সমস্ত রকমের যে বিপ্লবের কথাগুলো জানতে পারো, সমস্তটা তৃতীয়তে রয়েছে। চতুর্থ রয়েছে এরকম ভাবে। আর পঞ্চম যেটা রয়েছিল, দারিদ্র দূরীকরণ, ঠিক না? দারিদ্র দূরীকরণ। তো এটা ছিল মেন জিনিস। এখান থেকে প্রায় কিন্তু প্রশ্ন জিজ্ঞেস হয় 100% একটা হয়, সেই জন্য আমি এগুলো লিখলাম। তো তোমাদের বই যদি থাকে তো তোমরা আরো ইনপুট এখান থেকে করবা। ক্লিয়ার? তো দেখো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এখানে আরো অনেক কিছু লেখা আছে, যেগুলো আমি লিখলাম সেগুলোই লেখা আছে এখানে, তো পড়তে পারো। চলো 11 নম্বর দেখো, বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? কোন বিষয়ে ছিলেন? চিকিৎসা শাস্ত্রে, শারীরিক বিদ্যায়, না সাহিত্যে, না জ্যোতিষ বিদ্যায়? তো মাথায় রাখবা আর্যভট্ট জ্যোতিষবিদ্যার পণ্ডিত ছিল। কার ছিল? জ্যোতিষবিদ্যার পণ্ডিত ছিল। আর্যভট্ট কি বলছে ছিলেন? সাল বলে দিয়েছে ভারতীয় গণিত এবং ভারতীয় জ্যোতিষবিদ্যার ধ্রুপদী যুগের একজন ভারতীয় গণিতবিদ, পদার্থবিদ এবং জ্যোতির্বিদ। ক্লিয়ার? চলো নেক্সট 12 নম্বরটা দেখে নাও, আমাদের কি বলতে চাইছে। 2021 সালের জন্য বিবিসি এর পক্ষ থেকে ইন্ডিয়ান স্পট ওমেন অফ দ্য ইয়ার
পুরস্কারের জন্য যে ৩ জনকে মনোনীত করা হয়েছে, নিম্নলিখিত কে তাদের মধ্যে অন্যতম নন? যাদের নাম ছিল ৩ জনের, তাদের মধ্যে অন্যতম নয়। তো ৩ জনের নাম মনোনীত যাদের হয়, রানী রামপাল, মনুর হয়, আর কনু 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 বা হাম্পির হয়েছিল, আর বিবি সিন্ধুর হয়েছিল না। তো এখানে নন বলেছে যেহেতু, তো এখানে আমাদের ডিটা হয়ে যাবে। হাম্পি তো যুক্ত ছিল। ক্লিয়ার? দেখো গদর পার্ক প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুব খুব ইম্পর্টেন্ট এটা। ১৯১৩ সালে স্থাপন করেছিল কোথায়? আমেরিকার সান ফ্রান্সিসকোতে। তো এর হয়ে যাবে লালা রাজপত রায়, ভগৎ সিং, না লালা হরদয়াল। তো লালা হরদয়াল। এখানে আমাদের বি নম্বর রাইট হয়ে যাবে। আমার গলাতে কিছু লেগে গেছে। তো এখানে আমি কোটেশনটা তুলে দিয়েছি কোথায় ছিল আমেরিকার সান ফ্রান্সিসকো। আমি তো বলে দিলাম। আর একটা জিনিস এখানে একটা ছুট ছিল, গদর শব্দের অর্থ বিপ্লব, ঠিক না? মাথায় রাখবা। প্রায় তোলা হয় কিন্তু ডব্লিউপি তে প্রায় তোলা হয় প্রশ্নটা। কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সিনকোনা থেকে পাওয়া যায়, সর্পগন্ধা থেকে পাওয়া যায়, পেনিসিলিয়াম থেকে পাওয়া যায়। তো মাথায় রাখবে এখানে আমাদের ডি তো কখনো হতে পারে না। তো সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। সর্পগন্ধা সর্পগন্ধা কিস থেকে পাওয়া যায়? রেসারপিন থেকে পাওয়া যায়। রেসারপিন থেকে পাওয়া যায় কি? সর্পগন্ধা। ক্লিয়ার? যদি আমি কুইনাইন থেকে সিনকোনা পাচ্ছি, তো এটা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়, আর এটা উচ্চ রক্তচাপের জন্য তৈরি হয় সর্পগন্ধা গাছ থেকে। ক্লিয়ার? চলো দেখো এখানে ম্যালেরিয়া রোগের ওষুধের কথা বলা হয়েছে। এর যদি কথা বলতো এর নম্বরটা, তে উচ্চ রক্তচাপের জন্য ওটা তৈরি হয়। ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন উপকার থেকে তৈরি হয়। তো আমি আগেই বলে দিলাম, তোমরা নিচেটা পড়তে পারো। আর এই যে পয়েন্টটা আমি পড়লাম না, এটা নিচে পড়তে পারো, আমি দিয়ে রেখেছি এই পয়েন্টটা, ঠিক না? কি কন্ডিশনের জন্য আছে। তো চলো নেক্সট দেখি। ইরানের মুদ্রা কি? হ্যাঁ, মুদ্রা থেকে একটা থাকবেই। তো আমি একটু তোমাদের সাথে ডিসকাস করি। ভারতের আশেপাশে যে এই রাজ্যগুলো দেখতে পাও, যেরকম ভারতের আশেপাশে সার্কের দেশে কটা রাজ্য রয়েছে? মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। তো এই ৮টা যে রাজ্যগুলো আছে, তো দেখো এগুলো তোমরা ২-১ বার করে ম্যাপ দেখে যখন পড়বা, তো আমি ওয়ার্ল্ড ম্যাপের ওপর আমি ইন্টারেস্ট আছে, তো আমি ওয়ার্ল্ড ম্যাপের প্রত্যেকটা দেশকে এইভাবে থ্রোলি বলতে পারি। তো মুদ্রা কথা কি, আমি ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশের ইকোনমি আমি একটু সার্চ করছি বলে ওটা। তো এই যে আশেপাশের ভারতের আশেপাশের দেশ রয়েছে, তাদের যদি মুদ্রার কথা বলে, তো দেখবা ভারতের মুদ্রা কি? RS দিয়ে দেখবা সবকিছুতে লেখা থাকে। ভারতীয় রুপি। পাকিস্তানের মুদ্রার নাম পাকিস্তানি রুপি। আফগানিস্তানের মুদ্রার নাম আফগানিস্তানি রুপি। আর নেপালের মুদ্রার নাম নেপালি রুপি। তো ভারতের আশেপাশে মুদ্রাগুলো দেখবা এরকমই নাম রয়েছে, একদম সেম। কিন্তু বাংলাদেশের যদি মুদ্রা দেখো, তো বাংলাদেশের সবাই জানে টাকা। আমরা কি বলি আমাদের মুদ্রা? তো ভারতীয় রুপি, ঠিক না? কিন্তু আমরা কি বলি? টাকা বলি। টাকা টাকা বাংলাতে আমরা কি বলি? টাকা। তো বাংলাদেশের মুদ্রার নাম টাকা। বাদ বাকি দেখবা ভারতের আশেপাশের কথা বলছি আমি, কিন্তু প্রত্যেকটা যে দেশ আছে, নেপালে থাকবে নেপালি রুপি, বাংলাদেশে আফগানিস্তান আফগানিস্তানি রুপি, পাকিস্তানের পাকিস্তানি রুপি, মানে এরকম করে পেয়ে যাবা, ঠিক না? তো এটা হয়ে গেল। এবং বাইরের দেশগুলোর নাম জেনে নেবা। দেখুন এশিয়াতে ৪৮টা দেশ রয়েছে। ৪৮টা দেশের যে মুদ্রা রয়েছে, জাপানের কি মুদ্রা রয়েছে, চায়নার কি মুদ্রা রয়েছে, প্রত্যেকটা দেশের মুদ্রা, যেরকম রাশিয়ার মুদ্রা বারবার জিজ্ঞেস করা হয়, রুবেলকে বারবার জিজ্ঞেস করা হয়। তো রিয়েলকে, ঠিক না? সেটা তো ওদের মুদ্রা, মানে প্রত্যেকটা মুদ্রা জেনে নেব। চলো নেক্সট দেখি। এখানে আমাদের উত্তর যেটা ইরানের মুদ্রা ছিল, তো ইরানি রিয়াল। ক্লিয়ার? এই নম্বর আমাদের রাইট এখানে। মানুষের শরীরে সূক্ষ্ম স্নায়ুর সংখ্যা কত? যেটা শিরদাঁড়ে যে স্নায়ু থাকে তার সংখ্যা কত? আমি প্রত্যেকটা স্নায়ু নিয়েছি তোমাদের জন্য। তো মাথায় রাখবা ৩১ জোড়া। এবার এই স্নায়ু যে হাড়গুলো আছে আমাদের পিঠে ৩১ জোড়া রয়েছে। কোথায় গলায় কতটা রয়েছে, কোথায় কতটা রয়েছে, সমস্তটা এখানে দেওয়া রয়েছে। দেখো গলায় কতটা রয়েছে? ৮টা রয়েছে। ১২ জোড়া কোথায় রয়েছে? বুকে রয়েছে। কোমরে কত জোড়া রয়েছে? ৫ জোড়া রয়েছে। সমস্তটা এটা তোমরা মাইন্ডে রাখবা। চলো নেক্সট দেখি। দেখো দেখো এখানে থেকে দুটো প্রশ্ন হবে। সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি? সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ যদি বলা হয়,
তো দেখো বাঁশের তত্ত্ব কোষের কথা পাটের বলছে, রবারের বলছে, তো রেমি উদ্ভিদের তত্ত্ব, ঠিক আছে? রেমি উদ্ভিদের তত্ত্ব সর্বাপেক্ষ দীর্ঘ উদ্ভিদ কোষ। ক্লিয়ার? এবার যদি প্রাণী কোষ এখানে লেগে থাকতো তো কি বলতা? প্রাণী কোষ যখনই বলতো তখনই মাথায় রাখতা উট পাখির কি? উট পাখির ডিম। ক্লিয়ার? সর্ব প্রাণীর যদি বলা হয় সবচেয়ে বড় তো উট পাখির ডিম। ক্লিয়ার? আমি কোটেশন নিয়েছি তোমাদের জন্য, তো এখানে পেয়ে যাবা কোনটা সর্বকক্ষ আর কোনটা সর্বনিম্ন, তো এখানে দেওয়া রয়েছে আর প্রাণীদের মধ্যে দেওয়া রয়েছে। ক্লিয়ার? চলো দেখো 18 নম্বর। তো 18 নম্বর কি বলছে? পুরাতাত্ত্বিক দ্বারা আবিষ্কৃত লাস্ট গোল্ডেন সিটি অফ লাক্সারি নিম্নলিখিত কোন দেশটিতে অবস্থিত? তো লাস্ট গোল্ডেন সিটি অফ লাক্সারি মাথায় রাখবা মিশরে রয়েছে। কোথায় রয়েছে? মিশরে রয়েছে। চলো নেক্সট দেখি। এবার দেখো কত সালে লোকসভা প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? কোথায় এটা? ভারতের কথা বলছে, এখানে ছুটে গেছে একটু পয়েন্টটা। ভারতের, ঠিক না? কত সালে লোকসভা ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল? তো মাথায় রাখবা 1951 সালে হয়েছিল। 1951 সালে হয়েছিল, তখন থেকেই কি হয়েছিল? 5 ইয়ার প্ল্যান চালু হয়েছিল, যেটা আমি এখন লিখে রাখলাম একটু আগে। ক্লিয়ার? তো দেখো এখানে বলছে ব্যাখ্যাতে এত সালে 1951 থেকে 52 সালের প্রথম লোকসভা নির্বাচনে প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা ওটাও 20 নম্বর। আচ্ছা 19 নম্বর নাম্বারিং ছুটে গেছে, তো ওটা 19 নম্বর, এটা 20 নম্বর দুটো হয়ে গেছে সেই জন্য। দেখো প্রথম তিরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল, প্রথম তিরঙ্গা পতাকা কোথায় উত্তোলিত হয়েছিল বা কত সালে হয়েছিল? খুবই 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 ইম্পর্টেন্ট। কোন অধিবেশনে হয়েছিল? এটাও খুবই ইম্পর্টেন্ট। তো মাথায় রাখবে এখান থেকে, আমি অপশন পড়ছি না। 1929 31শে ডিসেম্বর প্রথম পতাকা উত্তোলন হয়। আর কোথায় কোথায় হয় সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছি। 1929 সালে এই দিনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা লাহোর অধিবেশনে, মাথায় রাখবা খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু, আমি সেই জন্য পড়ছি না, তো আমি স্কিপ করে চলে সম্পূর্ণ স্বাধীনতা গ্রহণ করেন, সম্পূর্ণ স্বাধীনতা গ্রহণ করেন। 1931 সালে 31শে ডিসেম্বর মধ্যরাতে লাহোর রাবি নদীর তীরে, মাথায় রাখবা একদম, এই দেখো মোট বোল্ড করে দেওয়া হয়েছে, তীরে মহাত্মা গান্ধী কংগ্রেসের কর্মীদের সঙ্গে সম্পূর্ণ স্বরাজের শপথ নিয়েছিলেন। কংগ্রেসের লাহোর অধিবেশনে গৃহীত প্রস্তাব স্বাধীনতা ও আইন অমান্যকে গুরুত্ব দেওয়া হয়, আইন অমান্যকেও গুরুত্ব দেওয়া হয়। দেখো 29 সালে হয়েছিল না, তারপরে লবণ যে ডান্ডি মার্চ হয়েছিল, কততে হয়েছিল? 1930। তারপরে ওই যে আইনটাকে ভঙ্গ করা হয়, আইন অমান্য ডান্ডি মার্চ করে, ঠিক না? তো এটা ছিল ক্লিয়ার মেইন কন্ডিশন। তো এখানেই আজকে আমাদের 20টাই নেওয়া হয়েছিল। তো কিরকম লাগলো দেখো, নিচে কমেন্ট করে জানাও। আর এর পিডিএফ আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।